আমরা লেকচার 10 শুরু করব। আমরা একই টপিক নিয়ে এগোবো, ফেজ ইকুইলিব্রিয়া ইন সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম। আমরা H2O সিস্টেমটাকে ধরেছি। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লিকুইড ভেপার আর সলিড ভেপারের ফেজ ইকুইলিব্রিয়াটাকে আমরা ড্র করার চেষ্টা করব। এবং আমরা এটাও দেখব যে আমরা যে কোশ্চেনটা আমরা করেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে যে সলিড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়া লাইনটা কতদূর পর্যন্ত এক্সটেন্ড করবে সেটা কিন্তু বোঝা যাবে যখন আমরা সলিড ভেপার এবং লিকুইড ভেপারের ফেজ ইকুইলিব্রিয়াটাকে ড্র করতে পারব। আর ওয়াটারের ক্ষেত্রে একটা পিকুলারিটি দেখেছি, সেটা হচ্ছে যে যেহেতু ওয়াটারের ক্ষেত্রে জলের মানে লিকুইড ওয়াটারের মোলার ভলিউমটা সলিড ওয়াটারের মোলার ভলিউমের থেকে কম, তাই জন্য যে ক্ল্যাপিরন ইকুয়েশনের যে স্লোপটা ডেল পি ডেল টি সেইটা কিন্তু নেগেটিভ হচ্ছে। তাই জন্য প্রেশার এবং টেম্পারেচারের যে প্লটটা আমরা দেখেছিলাম সেটা একটা নেগেটিভলি স্লোপড লাইন হচ্ছে। ঠিক আছে, তা এইবারে আমরা লিকুইড ভেপার এবং সলিড ভেপারটা অ্যানালাইজ করা যাক। তা আমাদের যে টপিকটা লেকচার 10-এ ফেজ ইকুইলিব্রিয়া ইন সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম H2O হচ্ছে আমাদের সিস্টেমটা। তা আমরা দেখেছি ডেল পি ডেল টি ইজ ইকাল টু ডেল এইচ ডেল ভি টি। এখানে ডেল্টা এইচ হচ্ছে ট্রান্সফরমেশন এনথালপি চেঞ্জ, এটা আমরা মেল্টিংয়ের ক্ষেত্রে দেখেছি ডেল্টা এইচ এম। এটা যদি আমি সলিড টু ভেপারে যাই তখন হবে ডেল্টা এইচ সাবলিমেশন। লিকুইড টু ভেপারে গেলে ইভাপোরেশন। ওকে, এটাকে আমি শর্টে লিখতে পারি, এটা সলিড টু ভেপারে, এটা লিকুইড টু ভেপারে, আর এটা সলিড টু লিকুইড। আমি এটা একটা জেনারিক ফর্মে লিখলাম ক্ল্যাপেরন ইকুয়েশনটাকে। এটা হচ্ছে জেনারিক ফর্মে। ডেল্টা ভিটাও তাই ট্রান্সফরমেশন মোলার ভলিউম চেঞ্জ। এটাকে আমি সলিড টু লিকুইডের ক্ষেত্রে ভিএম ধরেছি। এখানে কি ধরবো সেটা একটু ভাবা যাক, সেটা আমি আপাতত লিখছি না। এটা কি শর্ট ফর্মে বলা হয় ডেল্টা এইচ সাবলি, এটাকে শর্ট ফর্মে ধরা হয় ডেল্টা এইচ ইভাপোরেশন। ওকে ফাইন। তো আমি এখানে কিছু লিখছি না আপাতত। আমরা দেখব যে এটা কিন্তু চেঞ্জ অফ ভলিউম মোলার ভলিউম হবে না, এটা শুধু মোলার ভলিউম অফ ভেপার হবে। সেটা কি করে হবে সেটা বোঝা যাক। আর এই টিটা হচ্ছে ট্রান্সফরমেশন টেম্পারেচার, আর এই ইকুয়েশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ডেভেলপড হয়েছে। আমি যদি ভালো করে পুরনো ক্লাসগুলো দেখি তাহলে দেখব এটা ডেভেলপ হয়েছে জিএস ইকুয়াল টু জিএল, এবং সেখান থেকে ভিডিপি মাইনাস এস ডিটি সলিড ইকুয়াল টু ভিএস ভিএল মাইনাস ভিএল এস এল ডিটি। এইখান থেকে কিন্তু আমরা এই ইকুয়েশনটা পেয়েছি। এবারে কিছু কনসিডারেশন করে কিছু কন্ডিশন ইম্পোজ করা যাক। আমি ধরি যখনই সলিড টু ভেপার হবে অথবা লিকুইড টু ভেপার হবে, সেই ভেপারটা কিন্তু আমরা আইডিয়াল গ্যাস ধরে নিই, আইডিয়াল ভেপার অর গ্যাস। যদি আইডিয়াল সিস্টেম ধরি তাহলে ডেল ভিটা দাঁড়াবে, আমি যদি সলিড টু ভেপার ধরি
Vg minus Vs আর del V liquid to vapor যদি ধরি তাহলে Vg minus VL এবং solid এবং liquid both are condensed phase. আর যদি একটা পার্টিকুলার টেম্পারেচারে আমি যদি এই ট্রান্সফরমেশনটা এই ভলিউম চেঞ্জটা দেখি ফর এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ মোল, যদি 1 মোল সলিড 1 মোল ভেপারে কনভার্ট হয় কিংবা 1 মোল লিকুইড 1 মোল ভেপারে কনভার্ট হয়, তখন দেখব যে Vg is greater than VL greater than Vs, অথবা এটাও হতে পারে ওকে লেস দ্যান VL লেস দ্যান VS। আমি যদি CO2 ধরি তাহলে কিন্তু মোলার ভলিউম অফ লিকুইড CO2 would be more than molar volume of solid CO2, আর যদি ওয়াটার ধরি তাহলে মোলার ভলিউম অফ লিকুইড ওয়াটার would be less than molar volume of solid। তাই জন্য এটা লেস দ্যান আর গ্রেটার দ্যান দুটোই ধরেছি, কিন্তু এই কন্ডিশনটা কিন্তু সবসময় মেনটেন করছে যেহেতু সলিড এবং লিকুইড বোথ আর কনডেন্স ফেজ। তার মানে এটাকে আমি রাফলি আমি সলিড ভলিউম আর লিকুইড ভলিউম 1 মোল সিস্টেমের আমি ইগনোর করতে পারি, তার মানে এটা ধরতে পারি Vg, এটাকেও ধরতে পারি Vg। আর এটা আইডিয়াল সিস্টেম ধরা হয়েছে এবং আমি কন্ডিশন ইম্পোজ করেছি আইডিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাস। ওকে, এই কন্ডিশনটা ধরেছি। তার মানে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? del P del T equal to del H Vg T। আর যেহেতু আমি 1 মোল ধরে করেছি তার মানে আমি আইডিয়াল সিস্টেম ধরেছি, আইডিয়াল গ্যাস ধরেছি, তার মানে ইকুয়েশন অফ স্টেট আমি লাগাতে পারি which is PV equal to RT 1 মোল সিস্টেমে। তার মানে এখানে Vg would be equal to RT by P। তার মানে এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি del P del T would be equal to del H RT square P। আমি এই ভিজিটাকে রিপ্লেস করেছি। আমি তার মানে লিখতে পারি P equal to del H RT square del T। এবং আমি যদি এটা ইন্টিগ্রেট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ln P would be equal to del H RT with a minus sign plus constant। আর এখানে আমি যেহেতু del H টাকে বাইরে রেখেছি তার মানে del H টাকে আমি কনস্ট্যান্ট ধরছি। R হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, so hence I can write this equation। এই ইকুয়েশনটা কে আমরা বলি Clausius Clapeyron equation। তা আমরা যদি এটাকে কনস্ট্যান্ট না ধরি এবং যদি আরও একটা কন্ডিশন ইম্পোজ করি এখানে, সেটা হচ্ছে Cp liquid or solid equal to Cp vapor, which is a very very crude assumption, তাহলেও কিন্তু আমি এই ইকুয়েশনটা পাবো। এখানে আমি এইটাকে আর একটা ভাবে লিখতে পারি dln P equal to del H by RT square dt।
এটা পরে জানবো কেন এভাবে লিখছি। ওকে, এখানে এই ইকুয়েশন এই পিটার একটা অ্যানালিসিস করা যেতে পারে। ঠিক আছে, পিটাকে বলা হয় স্যাচুরেটেড vapor pressure of the condense phase. ওকে, এবং এটা কিন্তু স্পেসিফিক টু টেম্পারেচার। Every temperature a condensed phase will have a specific saturated vapor pressure, এবং স্যাচুরেটেড ভেপার প্রেশার হতে গেলে সেটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। স্যাচুরেটেড ভেপার প্রেশার বলার মানেই হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রেশার at temperature T exerted by the vapor in equilibrium with that condensed phase. এই ভেপারটাও কিন্তু কনডেন্স ফেজেরই ভেপার হতে হবে এবং সেটা ইকুইলিব্রিয়াম প্রেশার হতে হবে। এবং ইকুইলিব্রিয়াম প্রেশারটা যদি হাই হয় কিংবা লো হয়, আমরা অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পারি, তখন কিন্তু ডিপেন্ড করবে কতটা সেই পার্টিকুলার সাবস্টেন্সটা স্টেবল হবে। আমরা যদি ক্যাম্ফোর ধরি, কর্পূর কি করা যায়, আমি যদি কর্পূর বাইরে রেখে দিই কী হয়, কিছুক্ষণ বাদে গায়েব হয়ে যাবে, মানে সেটা আর দেখা যাবে না। তার কারণ হচ্ছে কর্পূরের ভেপার প্রেশার কিন্তু খুব বেশি, এবং ভেপার প্রেশার বেশি হওয়ার জন্য আমার ভেপার প্রেশার একটা ক্লোজ সিস্টেম যদি থাকে, একটা ক্লোজ সিস্টেম থাকলো, এখানে একটা সলিড থাকলো, এখানে সলিড আছে, এটা পার্টিকুলার টেম্পারেচারে রেখে দিলাম, ভেপার হবে, ওই কনডেন্স ফেজটা ভেপার হবে। এবার যদি ভেপার প্রেশার বেশি হয়, তার মানে ওই ওয়ালটার ওপরে যে প্রেশার ক্রিয়েট হবে ওই সলিডটার থেকে যে ভেপার ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু বেশি হবে, এবং বেশি হতে গেলেই আমাকে নাম্বার অফ মলিকিউলস অফ দ্যাট পার্টিকুলার ভেপার শুড বি লার্জ, এবং সেটা কন্টিনিউয়াসলি দেওয়ালকে ধাক্কা দেবে। তার মানে খুব বেশি করে ভেপার তৈরি হতে হবে, তাই তো? এবং যদি বেশি করে ভেপার তৈরি হয়, যেহেতু এখন তাই জন্য এই কর্পূরের ভেপার প্রেশারটা তাই জন্য খুব বেশি করে ভেপার তৈরি হতে হবে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। কিন্তু নর্মাল কেসে আমরা কী করি, ওপেন সিস্টেম, এবং কন্টিনিউয়াসলি সেই ভেপারগুলো বেরিয়ে যাচ্ছে সিস্টেম থেকে, এবং সিস্টেম থেকে বেরিয়ে গেলে সবসময় ওই সিস্টেম কী করে, ইকুইলিব্রিয়াম মেনটেন করার চেষ্টা করে। আমরা দেখেছি না, যে কোনো ন্যাচারাল প্রসেস কোন দিকে যাবে, সেটা রেস্টে যাবে, সিস্টেম রেস্টে যেতে চাইছে, কিন্তু যেহেতু ওটা ওপেন সিস্টেম, তাই জন্য সবসময় কর্পূরের মলিকিউলগুলো বেরিয়ে যাচ্ছে সিস্টেম থেকে, এবং সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে আরও চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ইন অর্ডার টু মেনটেন দ্য ইকুইলিব্রিয়াম, এটা একটা পার্টিকুলার টেম্পারেচার রয়েছে, সবসময় আরও বেশি করে মলিকিউল বেরিয়ে আসতে চাইছে, তাই জন্য খুব তাড়াতাড়ি কর্পূরটা ভ্যানিশ হয়ে যায়। ওকে, কিন্তু দেখি আয়রনের ক্ষেত্রে আয়রনের ভেপার প্রেশার কিন্তু খুব কম অ্যাট এ মেল্টিং পয়েন্ট, অ্যাট এ পার্টিকুলার নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচারে, তাই জন্য আয়রন ইভাপোরেট করে না। তার মানে এটা নয় যে আয়রনের কিন্তু ভেপার নেই, আয়রনের সারফেসে কিন্তু তার ভেপার রয়েছে, তার অ্যামাউন্টটা এতটাই কম উইচ ক্যান বি ইগনোরড। ঠিক আছে, সেরকমভাবে কিংবা ন্যাপথলিন যদি ধরা হয়, সেই একই ব্যাপার, ভেরি হাই ভেপার প্রেশার। ওয়াটারের ক্ষেত্রেও ভেপার প্রেশার আছে, মডারেট ভেপার প্রেশার, এবং কিন্তু তাই জন্য কি হয়, আর জল কিন্তু অনেকক্ষণ স্টেবল থাকে, এবং তাই জন্য সেই স্টেবিলিটির কিন্তু এই স্যাচুরেটেড ভেপার প্রেশারের উপর ডিফাইন করে। এবার এখান থেকে দেখা যাক কী করে আমরা ওই সলিড লিকুইডের ইকুইলিব্রিয়াম, সলিড ভেপার কিংবা লিকুইড ভেপারের ইকুইলিব্রিয়ামটা পাচ্ছি। এবারে অদ্ভুত ব্যাপার, এখানে কিন্তু এই যে ইকুয়েশনটা আমি দেখেছি, এই যে ইকুয়েশনটা বার করলাম, এই ইকুয়েশনটা কিন্তু ডেফিনেটলি একটা সলিড ভেপার কিংবা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম বোঝাচ্ছে, এবং সেটা একটু আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। আর একটু দেখা যাক, সেটা হচ্ছে আমরা ডেল এইচটাকে আমি লেট আস নট কনসিডার অ্যাজ কনস্ট্যান্ট ভ্যালু, এবং সেটা কনস্ট্যান্ট ভ্যালু না হওয়ার কারণ হচ্ছে আমি একটা সিপির একটা পার্টিকুলার ভ্যালু ধরেছি, এবং এই কন্ডিশনটা ভ্যালিড নয়। ঠিক আছে, এবং একটা পার্টিকুলার ডিফারেন্স আছে। সেটা যদি ধরি, ডেল এইচটাকে আমরা লিখতে পারি একটা পার্টিকুলার টেম্পারেচার টি, ডেল এইচ
298 Kelvin plus del Cp T minus 298. এটা কোত্থেকে আসছে? আসছে কিন্তু সে কিরচফস ইকুয়েশন থেকে। আর সেই কিরচফ ইকুয়েশনটা কি বলছে? ডেল্টা H T would be equal to এই ইকুয়েশনটা। এবারে এখানে আমি T1টাকে ধরছি এবং এই রেফারেন্স ভ্যালুটা এগেন আমরা যেহেতু এনথালপি অ্যাবসোলিউট এনথালপি মেজার করতে পারি না, এটা রেফারেন্স ভ্যালু লাগে। এইটা হচ্ছে সেই রেফারেন্স ভ্যালুটা, ঠিক আছে। এখানে রেফারেন্স ভ্যালুটা কার এগেনস্টে, কার বেসিসে হচ্ছে? T1টাকে যদি 298 কেলভিন ধরি আর T2 হচ্ছে নাথিং বাট T হোয়াট এভার টেম্পারেচার উই প্ল্যান টু মেজার দ্য দিস পার্টিকুলার ভ্যালু আমরা যে টেম্পারেচার মেজার করতে চাইছি, ওকে। সেইটা এটা যদি হয় তার মানে এই ভ্যালুটা হবে ডেল্টা H 298 কেলভিন প্লাস ডেল্টা Cp হচ্ছে কনস্ট্যান্ট ধরা হয়েছে, এটা কনস্ট্যান্ট অ্যান্ড নন জিরো ভ্যালু যদি হয় তার মানে T minus 298, ওকে, ডেল্টা HT। এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এবারে ওয়ান্স আই গেট দ্য ইকুয়েশন, তার মানে আমি এটাকে এটা থেকে প্লেস করি। would be equal to dt. That's what we are putting all those values. ওকে, এটা এইভাবে দাঁড়াবে। আর এখানে একটা পি দিয়ে দিয়েছি। এটা কোত্থেকে আনছি আমি? এটা আমি নিয়ে আসছি হচ্ছে এইটা থেকে, নট এটা, এটা থেকে নয়, এই স্টার মার্ক, দুটো স্টার মার্ক আছে সেখান থেকে এই ইকুয়েশনটা নিয়ে আসছি, ওকে। তার মানে দাঁড়াচ্ছে ln p ইকুয়াল টু মাইনাস RT প্লাস ln t প্লাস RT প্লাস কনস্ট্যান্ট, ওকে। যখন আমি এটাকে ইন্টিগ্রেট করছি, এবারে এটাকে আমি সিম্পলিফাই করতে পারি। 298 del Cp minus divided by RT plus constant, এটাকে আমি লিখতে পারি ln p equal to
দিস ইজ ওয়ান কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমি এইভাবে ডিনোট করি, এ হিসেবে ধরি, প্লাস বি ln t plus c. This equation we are getting where the conditions are, what are the conditions? Del Cp non-zero but constant, আর del Cp হচ্ছে equal to Cp vapor minus Cp condensed phase. ওকে, এই কন্ডিশনটা ধরা হয়েছে। আর একটা কন্ডিশন কি ধরা হয়েছে, সেটা হচ্ছে ডেল্টা ইজ 298 ইজ দ্য রেফারেন্স ভ্যালু। ওকে, ফাইন। তা এই ইকুয়েশনটা আমার কিন্তু ইকুইলিব্রিয়াম between solid and vapor and liquid and vapor এই দুটো ইকুইলিব্রিয়ামকে বোঝাচ্ছে। এবং দুটো লাইন, দুটো একটা আমি যদি P ভার্সেস T প্লট করি, ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ দিস A, B and C, আমি কিন্তু সেই প্লটটা জেনারেট করতে পারি। এবং সেখানে ডেল এইচ ভ্যালুটা একটার ক্ষেত্রে ধরতে হবে সাবলিমেশন, একটার ক্ষেত্রে ধরতে হবে ইভাপোরেশন। এবং সেইটা যদি আমি প্লট করি, একটা প্লট পাবো। সেই প্লটটা কীভাবে, আমি আবার ইকুয়েশনটা লিখি, ln p ইকুয়াল টু a বাই RT প্লাস b ln t প্লাস c। আমি দুটো প্লট পাবো, একটা হচ্ছে প্রেশার টেম্পারেচার, আমি যদি সলিড টু ভেপার ধরি, আর একটা লিকুইড টু ভেপার ধরি। সলিড ভেপারের ক্ষেত্রে প্লটটা এরম একটা হবে, আর লিকুইড ভেপারের ক্ষেত্রে প্লটটা এরম একটা হবে। এবং লিকুইডটা এদিকে হবে, ভেপার এদিকে হবে, এদিকে সলিড হবে, এপি ভেপার হবে। তার কারণ হচ্ছে আমরা সব সময় সলিড টু ভেপারের দিকে যাচ্ছি, আমরা সব সময় লিকুইড টু ভেপারের দিকে যাচ্ছি, এবং দুটোর ক্ষেত্রেই কিন্তু স্লোপটা পজিটিভ হবে। এবং দেখা যাবে সলিড ভেপারের পজিটিভ স্লোপটা অনেক বেশি স্টিপার দ্যান লিকুইড ভেপার। এবং এই দুটোকে যদি আমি কম্বাইন করি, এবং সেখানে মাঝখানে আর একটা ঢুকে আছে, সেটা হচ্ছে সলিড টু লিকুইড, এই তিনটেকে এবারে কম্বাইন করা যাক। এবং এই যে লাইনগুলো আমি ড্র করেছি, একটা লাইন, একটা লাইন, একটা লাইন, প্রত্যেকটা লাইন কিন্তু ফেজ বাউন্ডারি বোঝাচ্ছে। এবং সেই ফেজ বাউন্ডারি একটা ক্ষেত্রে সলিড লিকুইডের ক্ষেত্রে ক্ল্যাপেরন ইকুয়েশন দিয়ে বোঝানো যাচ্ছে, আর সলিড ভেপার এবং লিকুইডের ভেপারের ক্ষেত্রে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন দিয়ে বোঝা যাচ্ছে। ওকে, এই তিনটে যদি আমি কম্বাইন করি, আমি একটা প্লট পাবো। সেই প্লটটা হচ্ছে এটা একটা পেলাম। এবং অদ্ভুত দেখা যাবে যে এই সলিড, দিস ইজ সলিড লিকুইড, সলিড ভেপার লাইনটা এরকম ক্রস করে যাবে, দিস ইজ সলিড ভেপার, আর লিকুইড ভেপার লাইনটাও এরকম ক্রস করে যাবে। এবং অদ্ভুত ব্যাপার, নাও we are having three zones. This zone is solid zone, this zone is liquid zone, this zone is vapor zone. এবং সেখানে এখনও কিন্তু আমরা ধরতে পারছি না যে সলিড লিকুইডের লাইনটা কতদূর পর্যন্ত এক্সটেন্ড করবে, লিকুইড ভেপারের লাইনটা কতদূর, এবং সলিড ভেপারের লাইনটা কতদূর। এবং অদ্ভুত ব্যাপার, এই তিনটে লাইনই কিন্তু একটা পয়েন্টে কাট করে যাবে। এই পয়েন্টটা আমরা বলি ট্রিপল পয়েন্ট। ওকে, এবং এটার একটা পার্টিকুলার ভ্যালু আছে, এবং সেই ভ্যালুটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে
273.16 কেলভিন আর প্রেশারটা হচ্ছে 0.006 অ্যাটমসফিয়ার, অ্যারাউন্ড দ্যাট। এবং এই পয়েন্টে সলিড, লিকুইড এবং ভেপার all three phase coexist at this condition at equilibrium. এবং অন্য কোনো পয়েন্ট এই সিস্টেমে পাওয়া যাবে না সেখানেই তিনটে ফেজ এক জায়গায় জড়ো হয়েছে এবং ইকুইলিব্রিয়ামে রয়েছে। এবং তাই জন্য বোঝা যাচ্ছে যে এই পয়েন্টটা আনতে গেলে একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশার লাগবে, আর কোনো রকমভাবে আমি টেম্পারেচার প্রেশারটাকে ভ্যারি করতে পারবো না। তার মানে লিটারালি আমি কিন্তু অন্য কোনো ভ্যারিয়েবল পাচ্ছি না যেটা দিয়ে আমি এই পয়েন্টটাকে ভ্যারি করতে পারি। তাই জন্য এটাকে বলা হয় ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। কোনো ভ্যারিয়েবল এটা চেঞ্জ করা যায় না, তাই জন্য এটা ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। এবং ইনভ্যারিয়েন্ট পয়েন্ট সম্বন্ধে আরও জানা যাবে যখন আমরা ফেজ রুলটা ডিসকাস করব। ঠিক আছে, এটা ফেজ রুল দিয়ে ডিসকাস করা যায়। ফেজ রুলটা আমরা আসবো, তখন আমরা দেখব যে F, which is the degree of freedom, equal to C, total number of component, minus P, total number of pressure, plus 2. এইটা হচ্ছে ফেজ রুল। এই ফেজ রুল দিয়ে দেখব F এর ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে। ওকে, আমরা এই যদি ইকুয়েশনটাই ধরি তাহলেও কিন্তু ক্যালকুলেট করা যাবে যে 0 কী করে হবে, কোনো ভেরিয়েবল থাকবে না, মানে ডিগ্রি অফ ফ্রিডম আমি কোনো রকমভাবে এই পয়েন্টটাকে আমি ভ্যারি করতে পারি না। ডিগ্রি অফ ফ্রিডমটা 0, মানে আমি কনস্ট্রিক্টেড। সেটার জন্য আমার কি করতে হবে, কম্পোনেন্ট কটা, এটা সিঙ্গেল কম্পোনেন্ট, C ইকুয়াল টু 1, C হচ্ছে কম্পোনেন্ট, P হচ্ছে ফেজ। এই পয়েন্টে কটা ফেজ ইকুইলিব্রিয়ামে আছে, সলিড, লিকুইড অ্যান্ড ভেপার, 3। আর এই 2টা আসছে টেম্পারেচার আর প্রেশার থেকে, দুটো ভেরিয়েবল নিয়ে 2 হয়। তার মানে আমি কি দাঁড়াচ্ছে, F ইকুয়াল টু C হচ্ছে 1 মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে এটা ডিগ্রি অফ ফ্রিডম আর 0 হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে এই পার্টটা, আমি রেড কালার দিয়েই ধরি, এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা, এই তিনটে পার্টের এক্সিস্টেন্স কি থাকবে? এই সেই এক্সিস্টেন্সটা বোঝার জন্য কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম হায়ারার্কি। এবং ইকুইলিব্রিয়াম হায়ারার্কি বলতে গেলেই বোঝাবে ফ্রি এনার্জি হায়ারার্কি। এবং হায়ারার্কি মানে কোনো একটা কোম্পানির হায়ারার্কি বলতে কী বোঝায়, মানে পজিশনের ডিফারেন্সটা। একটা এমডি থাকলো, তার নিচে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকলো, কিংবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর থাকলো, তার নিচে ম্যানেজার থাকলো, তার নিচে ম্যানেজিং ডিরেক্টর থাকলো, এরম করে একটা হায়ারার্কি তৈরি, ওয়ার্ক ফোর্সের হায়ারার্কি হয়। ঠিক আছে, ফ্রি এনার্জির ক্ষেত্রেও সেই হায়ারার্কিটা আমরা দেখতে পারি। এবং সেই হায়ারার্কিটা আমাদের ডিসাইড করবে যে এই যে রেড পার্টটা, ওই লাইনটা, রেড পার্টটা এক্সিস্ট করবে কি করবে না। ওকে, তার মানে ওইটা বোঝার জন্য আমরা ফ্রি এনার্জি হায়ারার্কিটা দেখব। এবং ফ্রি এনার্জি হায়ারার্কি দেখলেই কিন্তু আমরা ইকুইলিব্রিয়ামের হায়ারার্কিটাও বুঝতে পারবো। আর ইকুইলিব্রিয়াম হায়ারার্কি বলতে কী বোঝায়, যেমন স্টেবল, মেটাস্টেবল, আনস্টেবল, অল থ্রি ইকুইলিব্রিয়ামস একটা হায়ারার্কি তৈরি করছে। তার মানে আমি যদি স্টেবল ফর্মটা লোয়েস্ট হায়ারার্কি ধরি, মেটাস্টেবলটা তারপরে এবং আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা তার ওপরের হায়ারার্কি। ঠিক আছে, তার মানে আরেকবার এই ফেজ ডায়াগ্রামটা, এটাই হচ্ছে যে আমরা যে ডায়াগ্রামটা ড্র করলাম, এটাই হচ্ছে ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। আর এটা এসছে কোত্থেকে, এই জেনারিক ইকুয়েশনটা থেকে জেনারেট করেছে। ঠিক আছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ওই ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে। এই দুটোর ক্ষেত্রে আমি যদি নাম্বার দিই, এটা 1, এটা 2, এটা 3.9, 1 আর 2 এর ক্ষেত্রে যে ইকুয়েশনটা ভ্যালিড হবে সেটা হচ্ছে ln p ইকুয়াল টু a বাই RT প্লাস b ln t প্লাস c, a b c আর কনস্ট্যান্ট। আর 3 এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে
ln p equal to del hm del vm dm. ফাইন। এবার আমরা একটু হায়ারার্কি বুঝি। ফ্রি এনার্জি হায়ারার্কিটা বোঝা যাক। আমরা একটা প্লট দেখেছিলাম আগেই, সেটা হচ্ছে যখন আমরা ডিসকাস করেছিলাম যে সিস্টেম কোথায় মুভ করতে পারে। আমি যদি ফ্রি এনার্জি উইথ এ রিয়াকশন কোঅর্ডিনেট যদি প্লট করি, আর এখানে রিয়াকশন কোঅর্ডিনেটটা যদি আমি ডিস্টেন্স দিয়ে ধরি, আর যদি আমি একটা ওয়াল ধরি, লেটস সে আমি একটা ওয়াল ধরলাম, একটা ছাদ আছে, ছাদের ওপরে ফেন্সিং আছে, আর ছাদের পাশেই ওয়াল আছে, একটা বাড়ির ছাদ ধরা হলো, সেই ছাদের উপর ফেন্সিং, আর নিচে হচ্ছে ফ্লোরটা। ওকে, এরম একটা সিস্টেম যদি ধরি, কোনো একটা লোক আছে, এই লোকটা এখানে যখন আছে তখন ভেরি স্টেবল। এই লোকটা কোথায় কোথায় যেতে পারে? এখানে যেতে পারে। এবারে এখানে যেতে গেলে আমি দেখছি যে পোটেনশিয়াল এনার্জি যদি ধরি, তার মানে এর পোটেনশিয়াল এনার্জি খুব বেশি, ভেরি হাই। এটার পোটেনশিয়াল এনার্জি লো, rather within this system this is the lowest, আর এটা হাই। আর কোথায় গেলে হাইয়েস্ট হতে পারে? যদি লোকটা এখানে গিয়ে দাঁড়ায়, এখানে গিয়ে দাঁড়ায়। আমি একটা ছোট্ট পাতলা ফেন্সিংয়ের উপর কিন্তু ব্যালেন্স করে দাঁড়াতে পারবো, আর যদি একটু চওড়া হয় তাহলে কিন্তু আমি ভালোভাবেই দাঁড়াতে পারবো। কিন্তু যদি আমি স্টেবিলিটি দেখি, এটা যথেষ্ট স্টেবল, এটা তো খুবই স্টেবল, কারণ আমি নিচের প্ল্যাটফর্মে এসে গেলে তো আর চারিদিকে আমার আর কোনো ব্যারিয়ার নেই, আমি আরামসে থাকতে পারবো। আর এইটা হচ্ছে স্টেবল, কিন্তু আমি যদি অল্প বাঁদিক ডান দিকে একটু হেলে যাই তাহলে কিন্তু দুম করে পড়ে যাব। ঠিক আছে, সে তাই জন্য এটাকে বলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এইটা যেহেতু আমি একটা হাই পোটেনশিয়াল এনার্জি লেভেলে রয়েছে এবং স্টেবল, এবং সেই জন্য এটাকে বলা হয় মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এইটা একদম লোয়েস্ট পোটেনশিয়াল এনার্জিতে রয়েছে, তার মানে এটা স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, তা আমি যদি এইখান থেকে এখানে যেতে চাই, মানে মেটাস্টেবল থেকে স্টেবল ইকুইলিব্রিয়ামে, তাহলে আমি সোজাসুজি যেতে পারবো। সামনে একটা বেরিয়ার আছে, তাই জন্য আমাকে জাম্প করতে হবে। আমি জাম্প করে এখানে যাব, এখান থেকে আমি জাস্ট একটু নিজেকে পুশ করব, আমি এদিকে নেমে আসব। ফাইন, ওকে। সো তার মানে আমার এখানে হায়ারার্কি তৈরি হচ্ছে অটোমেটিক্যালি, ইকুইলিব্রিয়ামে হায়ারার্কি, এবং ফ্রি এনার্জি হায়ারার্কিও তৈরি হচ্ছে। আমি যদি এটাকে আমি পোটেনশিয়াল এনার্জিটাকে যদি ই ধরি, E1 E2 আর E3 ধরি, তার মানে হায়ারার্কি যদি আমি ডিসাইড করি, তার মানে E2 গ্রেটার দ্যান E1 গ্রেটার দ্যান E3, আমি পোটেনশিয়াল এনার্জি হায়ারার্কি ধরলাম। আর যদি ইকুইলিব্রিয়ামে হায়ারার্কি ধরি, এটাই ইকুইলিব্রিয়ামে হায়ারার্কি। আনস্টেবল, then metastable, and then stable. তো সেটাই এখানে ফ্রি এনার্জি ডায়াগ্রাম দিয়ে বোঝানো যায়। এটা হচ্ছে মেটাস্টেবল, স্টেবল, and this is unstable, and all are equilibrium. Okay, all are equilibrium condition. Fine. আর এই যে এনার্জি ব্যারিয়ারটা, এটাকে আমরা বলি অ্যাক্টিভেশন ব্যারিয়ার।
আর এই রিয়াকশন কোঅর্ডিনেটে এখানে ডিস্টেন্স ধরেছি, তার কারণ হচ্ছে আমি যখন মুভমেন্ট করব, পজিশন মুভমেন্ট করব, এই পজিশন থেকে আমি এই পজিশনে চলে যাব, তার মানে ডিস্টেন্স বোঝাচ্ছে, তাই জন্য রিয়াকশন কোঅর্ডিনেটে ডিস্টেন্স হচ্ছে। অ্যাটমিক ডিফিউশনের ক্ষেত্রেও কিন্তু এই রিয়াকশন কোঅর্ডিনেটে ডিস্টেন্স হয়ে যায়। ওকে, তার মানে এখানে একটা ফ্রি এনার্জি হায়ারার্কি বুঝলাম। এই ফ্রি এনার্জি হায়ারার্কিটাতে আমি যদি জানি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এই যে আমি ফেজ ডায়াগ্রামটা ড্র করেছি সলিড ওয়াটার ভেপার এবং লিকুইড ওয়াটারের প্রেশার এবং টেম্পারেচারের লিকুইড সলিড ভেপার, তখন এই যে লাইনটা আমি ড্র করেছিলাম লাল কালি দিয়ে, এই রেড পার্টটা আমি বুঝতে পারবো। তার জন্য আমাকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই রেড পার্টটা একটু এক্সটেন্ড করে দিই। আমি ধরা যাক এই প্রেশারটায় P ইকুয়াল টু P1, এই প্রেশারটায় আমরা ফ্রি এনার্জি প্লট করি ফর সলিড, লিকুইড অ্যান্ড ভেপারের। এবং সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, ফ্রি এনার্জি টেম্পারেচারের প্লট করতে হবে, কারণ এখানে কনস্ট্যান্ট প্রেশার ধরেছি। আর একটা বলা যাক, সেটা হচ্ছে যখন আমি সলিড লিকুইডের মনে করো এই পয়েন্টটা যদি আমি ফ্রি এনার্জি ডায়াগ্রাম প্লট করি ফর দ্য ফাংশন অফ টেম্পারেচার P ইকুয়াল টু P1, এবং সেখানে আমার শুধু ডেল্টা জি ইকুয়াল টু ভি ডিপি মাইনাস এস ডিটি, সেটা যদি আমি করি, যদি আমি প্রেশারটাকে কনস্ট্যান্ট ধরে এটা 0 হয়ে যাবে, তার মানে ডিজি ইকুয়াল টু মাইনাস এস ডিটি, তার মানে একটা নেগেটিভ স্লোপ দেবে। সেই নেগেটিভ স্লোপটা আমার কীরকম দাঁড়াবে, এটা হচ্ছে জি এস, এটা হচ্ছে জি এল, আমরা আগেই দেখেছি, এটা টিএম। সেরকম এইটার ক্ষেত্রে, এই পয়েন্টটার ক্ষেত্রে আমি কি দেখব, যেহেতু এই পয়েন্টটা কার ওপর আছে, সলিড ভেপারের ওপর আছে, তার মানে আমি একটা ভেপার লাইন ড্র করব এবং সলিড লাইন ড্র করব, এবং তখন আমি একটা পাবো টি সাবলিমেশন, আর এখানে এটা হচ্ছে জি ভি, এটা হচ্ছে জি এস। সিমিলারলি আমি এই পয়েন্টটাও আমি পেতে পারি। কিভাবে, এই পয়েন্টটা কিসের ওপর লাই করছে, লিকুইড এবং ভেপারের ইকুইলিব্রিয়ামের ওপর। আমি ভেপারটা ড্র করলাম জিভি, আর জিএল ড্র করলাম জিএল। এই পয়েন্টটা হচ্ছে টি ইভাপোরেশন। ওকে, তার মানে আমি তিনটে পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, একটা হচ্ছে সলিড লিকুইডের ওপর রয়েছে, আর একটা হচ্ছে লিকুইড ভেপারের ওপর, আর একটা হচ্ছে সলিড ভেপারের ওপর। এই তিনটে প্লটকে যদি আমি একটা সিঙ্গেল প্লটে ডিসাইড করতে আনতে পারি, তাহলেই কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম হায়ারার্কিটা বুঝতে পারবো। আর একটা জিনিস, সেটা খুব গুরুত্বপূর্ণ, আমি জানি এস ভি মানে ভেপারের এন্ট্রপি would be always far greater than liquid entropy greater than solid entropy. ওকে, এই কনসেপ্টটা যদি আমি ধরি, তার মানে ভেপারের স্লোপটা কিন্তু সবচেয়ে স্টিপ হবে। আমি দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে ভেপারের প্লটটা করেছি, এই যে জিভি প্লটটা করেছি সবসময় স্টিপার প্লট। লিকুইডটা শ্যালোয়ার দ্যান ভেপার হবে, রাদার মাচ শ্যালোয়ার দ্যান ভেপার হবে, এবং সলিডের যে ফ্রি এনার্জি প্লটটা হবে উইথ টেম্পারেচার শ্যালোয়ার দ্যান লিকুইড হবে, বাট নট মাচ শ্যালোয়ার দ্যান লিকুইড ফ্রি এনার্জি লাইন। তো আমি তিনটাকে একসঙ্গে নিয়ে আসি। তার আগে যেটা করি সেটা হচ্ছে এই পয়েন্টগুলোকে আমি এক্সটেন্ড করি, এই পয়েন্টগুলোকে আমি এক্সটেন্ড করি।
তার মানে এই পয়েন্টটা হচ্ছে অ্যাট দ্যাট পার্টিকুলার পি ইকুয়াল টু P1, সেখানে দিস শুড বি টি evaporation, this should be T sublimation, and this should be T melting. এবারে আমাকে ড্র করা যাক ভেপারের ফ্রি এনার্জি লাইনটা। দ্য ভেপারের ফ্রি এনার্জি লাইন সবচেয়ে স্টিপার হবে। আমি ভেপারের ফ্রি এনার্জি লাইনটা, ওকে ফাইন, নাও ইটস ক্লিয়ার। So this is for GV and this is for GL. Okay, তো GL এবং GV কোথায় কাট করছে? এই পয়েন্টটাতে কাট করছে, সেটা হচ্ছে GV ইকুয়াল টু GL, এবং তার মানে এই পয়েন্টটা হবে T ইভাপোরেশন। এইবারে আমরা যদি এই পয়েন্টটাকে দেখি, এই পয়েন্টটা হচ্ছে সলিড এবং লিকুইডের প্লট, এবং লিকুইডের স্লোপ, লিকুইডের ফ্রি এনার্জি স্লোপ উইথ টেম্পারেচার সবচেয়ে কম, স্লোপটার ভ্যালু সবচেয়ে কম হবে। আমি সেটা যদি আমি গ্রিন দিয়ে প্লট করি, কোথায় সেটা কাট করবে? জিএল লাইনটাকে কাট করবে। কোথায় কাট করবে? এখানে কাট করবে। এবং আমি ব্লু লাইনটা দিয়ে প্লট করছি, এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে জিএল। তার মানে দুটো পয়েন্ট পেয়ে গেছি, কিন্তু একটা হচ্ছে টিএম আর একটা হচ্ছে টি ইভাপোরেশন লাইন। এই পয়েন্টটার কি ব্যাপার দেখা যাক। এই পয়েন্টটা কোন লাইনকে কাট করবে? এই পয়েন্টটা কিন্তু ফ্রি এনার্জি ফর ভেপারটাকে কাট করবে, এবং সেটা কোথায় কাট করবে? এইখানে কাট করবে, এবং এটা বেরিয়ে যাবে এরকম করে কাট করে। ওকে, তার মানে দেখলাম আমি যে আর একটা পয়েন্ট পেয়ে গেলাম। এটা কোড পয়েন্ট GS ইকুয়াল টু GV, আর এই পয়েন্টটা কি? GS ইকুয়াল টু GL। আর যদি এই কন্ডিশনটা হয় তখন সেটা হবে T সাবলিমেশন, এই পয়েন্টটা হবে T মেল্টিং, আর এই পয়েন্টটা হবে T ইভাপোরেশন। এবারে দেখা যাক এই যে পয়েন্টটা কার ওপর দাঁড়িয়ে আছে? সলিড ভেপারের লাইনের ওপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবারে ফ্রি এনার্জি হায়ারার্কিটা দেখা যাক, যে আমি যে কোনো টেম্পারেচারে বিটুইন দিস জোন, তার মানে হচ্ছে এই জোনটাতে, এই জোনটার মধ্যে কোন ফ্রি এনার্জিটা লোয়েস্ট অ্যাট এনি টেম্পারেচার বিটুইন টিএম টু টি ইভাপোরেশন, কোন ফ্রি এনার্জিটা সবচেয়ে কম? আমি দেখছি ফ্রম টিএম to T evaporation, free energy of liquid is minimum all the time, rather all the temperature, minimum all the temperatures. তার মানে এই দুটো টেম্পারেচার মাঝখানে liquid will be the stable phase. Okay, আর ফ্রি এনার্জি লাইন GV আর হচ্ছে GS, এই দুটো উইদিন দ্য টেম্পারেচার TM অ্যান্ড T ইভাপোরেশন, এই দুটো লাইনই কিন্তু L। দ্যাট মিন্স উইদিন দিস টেম্পারেচার any free energy of solid or vapor would be metastable. Okay, so that means আমি যে কোনো প্রেসার যদি আমি ধরি এবং প্লট যদি করি, আমি দেখব এই কন্ডিশনটা কিন্তু সবসময় মেনটেন হবে। এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে, এই দুটো জোনের মধ্যে কিন্তু লিকুইডটাই সবচেয়ে স্টেবল। এই জোনটা লিকুইড জোন ক্রিয়েট হচ্ছে, এবং তার মধ্যে কিন্তু সলিড ভেপারটা ঢুকে যাচ্ছে। এবং যদি সলিড ভেপারটা ঢুকে যাচ্ছে, তার মানে সলিড ভেপার লাইনটা কিন্তু মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম লাইন হবে। এবং এনি ফেজ ডায়াগ্রাম, যে কোনো ফেজ ডায়াগ্রামে মেটাস্টেবল ফেজ ডায়াগ্রাম লাইন অর বাউন্ডারি
ডটেড দিয়ে ডিনোট করা হয়। তার মানে এটাকে আমি ডটেড দিয়ে ডিনোট করব। এরকম এক্সটেন্ড করে যাবে, ডটেড ডিনোট হবে। সেরকম একইভাবে আমি যদি এরকম একটা টেম্পারেচারে আমি দেখলাম, আমি যদি এই প্রেশারটা ধরি, যদি আমি এই প্রেশারটা ধরি P2 প্রেশারটা যদি আমি ধরি, তখন কীরকম প্লটটা দাঁড়াবে সেটা দেখা যাক। এবং সেটা ধরলে আমি বুঝতে পারবো যে সলিড লিকুইডের যে লাইনটা আর লিকুইড ভেপারের লাইনটা সেটা কীরকম হবে, সেটা মেটাস্টেবল হবে না স্টেবল হবে সেটা দেখা যাক। সেটা দেখার জন্য আবার আমি ওই প্লটটা করব। এটা কোন পয়েন্ট? এটা লিকুইড ভেপারের কন্টিনিউয়েশন, টি ইভাপোরেশন। এই পয়েন্টটাকে যদি আমি এক্সটেন্ড করি, অলমোস্ট সিমিলার টু দ্যাট পয়েন্ট, আমি একটু রাইট সাইডে নিয়ে যাচ্ছি জাস্ট বোঝার সুবিধার জন্য। এটা দাঁড়াচ্ছে টি, এটা কার ওপর দাঁড়িয়েছে? সলিড ভেপারের ওপর, সাবলিমেশন। আর এই পয়েন্টটা টি মেল্টিং, লিকুইড ভেপার লিকুইড অ্যান্ড সলিডের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ফাইন। সো এই তিনটে পয়েন্ট যেরকমভাবে আমরা আগেরটা করেছি সেভাবে করা যাক। প্রথমে আমি কি করব? প্রথমে সলিডের ভেপারের লাইনটা ড্র করব। দিস ইজ জিভি। সলিড লাইনটা প্লট করে, লিকুইড লাইনটা প্লট করা যাক। লিকুইড লাইনটা কোথায় কোথায় কাট করবে? ইভাপোরেশন লাইনে, এখানে। তার মানে লিকুইড লাইনটা হবে হচ্ছে okay, this is GL. এবারে সলিড লাইনটা আমরা সাবলিমেশনে করবে, সেটা হচ্ছে এইখানে। সলিড লাইনটা আমরা দেখিয়েছি ব্লু কালার দিয়ে, এটা করলো, তার মানে এটা GS। এবারে দেখা যাক তিনটে পয়েন্ট। এই পয়েন্টটা করেসপন্ডিং এই পয়েন্ট আমরা পেয়ে গেছি, এই পয়েন্টটা করেসপন্ডিং এই পয়েন্টটা পেয়ে গেছি, এই পয়েন্টটা এখনও কিন্তু পাইনি। এই পয়েন্টটা কিসের সঙ্গে? সলিড এবং লিকুইডের। এই সলিড লাইনটা যদি আমি এক্সটেন্ড করি তখন এইটা দিয়ে পাস করবে। তার মানে এটা হচ্ছে GS ইকুয়াল টু GL, এটা হচ্ছে GL ইকুয়াল টু GV, আর এই পয়েন্টটা হচ্ছে GS ইকুয়াল টু GV। এবারে দেখা যাক যে এই প্রেসারে P2 প্রেসারে, দ্যাট মিনস এটা সবসময় P ইকুয়াল টু P2, ফ্রি এনার্জি হায়ারার্কিটা বোঝা যাক। এটা ফ্রি এনার্জি হায়ারার্কি কি? বিটুইন T ইভাপোরেশন অ্যান্ড T সাবলিমেশন, এই দুটোর মাঝখানে দেখা যাক এই টেম্পারেচার রেঞ্জে কোন ফ্রি এনার্জিটা সবচেয়ে বেশি কম। GS is always less than GL and GV। আমি যদি অ্যাকচুয়াল ফ্রি এনার্জি হায়ারার্কি দেখি, GS less than GV less than GL, দ্যাট মিনস এই জোনে আমি যদি দেখি, এই জোনে আমি সবসময় এই কন্ডিশনটা পাবো। তার মানে সলিড শুড বি দ্য মোস্ট স্টেবল
এবং তারপরে মেটাস্টেবিলিটি আসবে ভেপারে, তারপরে আসবে লিকুইডের। তার মানে ওই জোনে, এই জোনে কিন্তু আমি সলিড উইল বি মোর স্টেবল। সিমিলারলি টি সাবলিমেশন টু টি মেল্টিং যদি আমি ধরি, টি সাবলিমেশন এবং টি মেল্টিংয়ে আমি দেখছি জিভি হ্যাজ দ্য লোয়েস্ট ফ্রি এনার্জি, এবং আমি যদি জিভিটাকে দেখি, জিভির থেকে কোনটা বেশি বড়, এই বিটুইন দিস জোন আমি যে কোনো একটা টেম্পারেচার ধরলাম, সেখানে দেখব জিভি শুড বি অলওয়েজ লেস দ্যান জিএস, এবং তার নিচে হবে জিএল। তার মানে এখানে ভেপার উইল বি মোর স্টেবল। তার মানে আমি দেখছি যে এই পয়েন্টটার বাঁদিকে সলিড, ডান দিকে ভেপার। তার মানে দুটো যে রেড লাইন ড্র করা হয়েছে, এইটা আর এইটা, এই দুটো রেড লাইন কিন্তু মেটাস্টেবল লাইন, কারণ সেখানে কিন্তু লিকুইড ভেপার লাইন কোএক্সিস্ট করে না, আর ভেপার লিকুইড সলিড লাইনও কোএক্সিস্ট করে না, কিন্তু সেটা কিন্তু রয়েছে, মেটাস্টেবিলিটি হিসেবে রয়েছে। তাই জন্য আমরা মেটাস্টেবল লাইনগুলোকে কি করব, ডটেড লাইন দিয়ে ডিনোট করব। এটাকেও ডটেড করতে হবে। ফাইন। সো দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি ফ্রম ফ্রি এনার্জি হায়ারার্কি, আমি কিন্তু বুঝতে পারছি যে একটা এই তিনটে লাইন যেগুলো রেড লাইন দিয়ে ডিনোট করা হয়েছিল, তারা কিন্তু কখনোই সলিড লাইন হতে পারে না, কারণ তারা স্টেবল জোনে কিন্তু ঢুকে যাচ্ছে, এবং স্টেবল জোনের মধ্যে ঢুকে গেলেও তাদের কিন্তু একটা ইনভিজিবল এক্সিস্টেন্স রয়েছে। সেই ইনভিজিবল এক্সিস্টেন্স হচ্ছে মেটাস্টেবিলিটির জন্য, এবং সেই মেটাস্টেবিলিটি কেন হচ্ছে সেটা ফ্রি এনার্জি হায়ারার্কি দিয়ে আমরা বুঝতে পারলাম। ফাইন। এবার তার মানে আমি যদি ফেজ ডায়াগ্রামটাকে যদি আমি রিফাইন করে প্লট করি, তাহলে আমি পাবো এরকম একটা পাবো। এরকম একটা প্লট পাবো। এটাই হচ্ছে ফ্রি এনার্জি, এটাই হচ্ছে ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। ওকে, ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার আমরা কিন্তু এই প্রেশারেও দেখেছি, এই প্রেশারেও দেখেছি। এবারে দেখা যাক যদি ট্রিপল পয়েন্টের থ্রু দিয়ে একটা যদি প্রেশার যায়, সেখানে ফ্রি এনার্জি টেম্পারেচার কার্ভগুলো কীরকম পজিশন হবে সেটাও বোঝা যায়। এটা খুবই ইজি, যদি ওইগুলো বোঝা যেতে পারে তাহলে এটাও বোঝা যাবে। প্রথমে ফ্রি এনার্জি অফ জিভিটা প্লট করলাম, তারপরে ফ্রি এনার্জি অফ লিকুইডটা প্লট করলাম, এখানে এক্সটেন্ড করে দিই এই পয়েন্টটা, তারপরে লিকুইডটা প্লট করলাম, জিএল, তারপরে সলিডটা প্লট করলাম। এবার এই পয়েন্টে দেখা গেল জিএস ইকুয়াল টু জিএল ইকুয়াল টু জিভি, এবং বাঁদিকে কি হচ্ছে, সলিডটার ফ্রি এনার্জি লোয়েস্ট, ডান দিকে ভেপারটার ফ্রি এনার্জি লোয়েস্ট। তার মানে এই পয়েন্টটার ডান দিকে ভেপার ফেজ স্টেবল, বাঁ দিকে সলিড ফেজ স্টেবল, ম্যাচড। ওকে, এটা দেখা গেল। এবারে তার মানে আমি দেখলাম এতদিন পর্যন্ত যে আমরা ডিসকাশন করেছি, আমরা কিন্তু এই ডায়াগ্রামটা রিচ করতে চেয়েছিলাম, এই ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার, এবং সেটা ফেজ ইকুইলিব্রিয়া বোঝায়, এবং আমি প্রত্যেকটা ফেজের একটা স্পেসিফিক জোন খুঁজে পাচ্ছি। এবং আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ফেজ ডায়াগ্রাম ড্র করার সময় এটা আমাদের নিশ্চিন্ত হতে হবে, সেটা হচ্ছে যখনই কোনো একটা ফেজ বাউন্ডারি, স্টেবল ফেজ বাউন্ডারি অন্য একটা ফেজের মধ্যে ঢোকে, তখন সেটা মেটাস্টেবল হয়ে যাবে। এবং ফেজ ডায়াগ্রাম ঠিকঠাক ড্র হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখতে হবে যে আমার একটা কোনো স্টেবল ফেজ বাউন্ডারি সেটা হচ্ছে সিঙ্গেল ফেজে ঢুকছে কি ঢুকছে না সেটাও দেখতে হবে।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটো কন্ডিশন সবসময় আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে phase boundary goes into single phase as metastable line। এইটা যদি হয় তাহলে আমার ফেজ ডায়াগ্রাম ড্র করাটা ঠিকঠাক হয়েছে, ঠিক আছে। আর মেটাস্টেবল line, it should be denoted as dotted line, okay। তার মানে আমরা ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার কিন্তু বুঝলাম, এবং ফেজ ডায়াগ্রাম ওয়াটার তো বুঝলাম, এর কিন্তু কার্যকারিতাটা কি, আমরা কেন করছি, সেই কেন করছিটা সেটা কিন্তু আমরা পরের ক্লাসে ডিসকাস করব। কিছু কিছু এক্সাম্পল দেবো, যেমন বরফ গোলা আমরা খাই, বরফের আইসক্রিম খাই, সেটা কি করে হয় সেটা কিন্তু ফেজ ডায়াগ্রাম দিয়ে বোঝা যায়। যেমন ক্যাম্ফর ইভাপোরেট করে যাচ্ছে, সেটা কেন হয় সেটাও বোঝা যায়। ন্যাপথলিন, আমরা আলমারিতে ন্যাপথলিন ঢুকিয়ে রাখি পোকামাকড় মারার জন্য, সেটা কেন হয় সেটাও ফেজ ডায়াগ্রাম দিয়ে বোঝা যায়। আপাতত আমরা এখানেই শেষ করব। পরের ক্লাসে এই ওয়াটার ফেজ ডায়াগ্রামের কার্যকারিতা কিংবা ইউটিলিটিটা আমরা বোঝার চেষ্টা করব। ধন্যবাদ।